বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে ন্যাশনাল কলেজ পেজে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থীরা, আমি ওরিয়েন্টেশন ক্লাসে আমার পরিচয় যদিও দিয়েছি, তারপরে আরও একবার তোমাদেরকে বলবো। আমি শামস মাশরেখা তোমাদের ভূগোল বিষয়ে পাঠ্যদান করব। শামস মাশরেখা ভূগোল বিষয়ের উপরে পাঠ্যদান করব। শিক্ষার্থীরা, বেশ দীর্ঘদিন তোমরা শিক্ষা কার্যক্রমের থেকে একটু বিরত আছো। এসএসসি পরীক্ষা দিয়েছো, তারপরে মনে হয় না বই খাতার সঙ্গে তোমাদের সংশ্লিষ্টতা বা বই খাতার সঙ্গে তোমাদের খুব বেশি পরিচয় থাকে বা হয় বা আছে। এটা খুব ব্যাড একটা ইফেক্ট বা ব্যাড একটা হ্যাবিট আমাদের, যে একটা বোর্ড পরীক্ষা শেষ হয়, শেষ হওয়ার সাথে সাথেই আমরা পড়াশোনা থেকে বের হয়ে আসি। পড়াশোনা কিন্তু শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পড়াশোনাটাই পড়াশোনা না, বা পড়াশোনাটা শুধু সিলেবাসটা কমপ্লিট করে একটা সার্টিফিকেট অর্জন করাই কিন্তু পড়াশোনা না। তুমি জ্ঞান অর্জনের জন্য পড়তে পারো, জ্ঞান অর্জনের জন্যই পড়া উচিত। বিভিন্ন বিষয় সম্বন্ধে জানার জন্য বা উপলব্ধি করার জন্য তোমার শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকা উচিত। সংশ্লিষ্ট বই ছাড়াও পাশাপাশি বিভিন্ন টাইপের বই পড়া উচিত। আজ তোমাদের প্রথম ক্লাস, তাই হয়তো বা দু একটা কথা বলছি বা বলার সুযোগ সুবিধা পাচ্ছি। পরবর্তীতে যখন তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস আরম্ভ হবে, ক্লাসের ডিউরেশন, তারপরে হচ্ছে সিলেবাস, এগুলো কমপ্লিট করতে এক্সট্রা কথা খুব একটা বলা হয় না, তারপরেও বলা হয় না বললে কি, এত পড়াশোনার তো চাপ থাকেও না, আবার থাকে। তবে শিক্ষার্থীরা, তোমার পড়াশোনা বা তোমার জীবন, এটা নিয়ে চিন্তাভাবনা করার দায়িত্বটা তোমার উপরেই বেশি চলে আসে। অভিভাবক যত না চিন্তিত থাকে, তার থেকে বেশি চিন্তাভাবনা করা উচিত হচ্ছে তোমার। অভিভাবক একটা নির্দিষ্ট সময় পরে থাকে না। বাবা মাই বলো আর বড় ভাই বোনই বলো, যারা আমাদেরকে শিশুকাল থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত টেক কেয়ার করে, তারা কিন্তু পরবর্তী যখন আনন্দ উল্লাসের সময় হয়, যখন নিজের কাঁধের উপর সব কিছু ভর করে বা চলে আসে, তখন কিন্তু এরা টেক কেয়ার করে না, তখন নিজেকে টেক কেয়ার করতে হয়। হয়তোবা অল্প কিছু সহযোগিতা, সাহায্য বা কথা বলে সাহায্য করে, কিন্তু তোমার চলার জন্য, তোমাকে সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য, পরিবেশের সাথে, পারিপার্শ্বিকতার সাথে চলাফেরা করার জন্য যতটা যুক্তিযুক্ত ব্যবস্থার প্রয়োজন হয়, সেটা কিন্তু তোমাকে অর্জন করতে হয়। যেমন দেখো, আজ আমার কিন্তু সাবজেক্ট রিলেটেড পরিবেশটা। আমরা ছোটোবেলায় কিন্তু সমাজে পড়েছি যে পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ। এখন আমরা বড় হয়েছি, ধীরে ধীরে এটার ব্যাপ্তি বা পরিধিটা বৃদ্ধি পেয়েছে। দেখো, পারিপার্শ্বিকতা নিয়েই আমাদের পরিবেশ। পারিপার্শ্বিকতার দিকে যদি খেয়াল করি, আজকে কত পরিবর্তনশীল একটা সমাজ ব্যবস্থা, কত পরিবর্তনশীল একটা পরিবেশের মধ্যে আমরা চলে আসছি। যে পরিবেশটাতে খাপ খাওয়াতে গেলে তোমার এখন তোমরা যাদের উপরে ডিপেন্ডেন্ট, সেই মা বাবা, বড় ভাই বা বড় বোন, এর কতটা হিমশিম খাচ্ছেন, কতটা পরিবর্তনের সঙ্গে ওনারা যুদ্ধ করছেন, বা ওনারা যুদ্ধ করছেন, বা ওনারা তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন, বা তোমাকে ওই পরিবেশের সঙ্গে নিয়ে যাবার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা দেখো, ভূগোল বিষয়ে আজকে যদি প্রথম অধ্যায়টা আছে প্রাকৃতিক ভূগোল, তারপরেও ভূগোল। এখানে দেখো, গ্রিক ভূগোলবিদ গ্রিক
গ্রিক ভূগোলবিদ ইরাটোথেনিস। সর্বপ্রথম ভূগোল শব্দটা ব্যবহার করেন। ইরাটোথেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন। শব্দটি ব্যবহার করেন। তোমরা দেখতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টসে জানাবে। জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন কে? ইরাটোথেনিস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ একটা কথা। সর্বপ্রথম ইরাটোথেনিস জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন। এখানে দেখো হচ্ছে জিও অর্থ হচ্ছে ভূ পৃষ্ঠ বা পৃথিবী। ভূপৃষ্ঠ বা পৃথিবী। আর গ্রাফি অর্থ বর্ণনা করা। তাহলে সম্ভবত ভূগোল অর্থ হচ্ছে যেখানে পৃথিবী সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তাই পৃথিবীটা কিন্তু এটা প্রাকৃতিক ভূগোলের একটা বিষয়বস্তু। পৃথিবী একটা গ্রহ, এই গ্রহটা প্রাকৃতিক ভূগোলের একটা বিষয়বস্তু। আর এই ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষকে নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। মানুষের জীবন জীবিকা বলো, মানুষের চলাচল বলো, সর্বোপরি মানুষের অবস্থান যাই বলো বা ব্যক্তি বলো, বর্ণনা বলো, এই মানুষটাকে নিয়ে এখানে ভূগোলে আলোচনা করা হয়ে থাকে, জিওগ্রাফিতে আলোচনা করা হয়ে থাকে। বিভিন্ন ভূগোলবিদগণ এই পৃথিবী নিয়ে পর্যালোচনা করেন বা এই ভূগোলের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন, যা মানব সম্পদ বা হচ্ছে বাস্তুতন্ত্রের উৎস। দেখো, মানুষ কিন্তু সম্পদ। এই মানুষই কিন্তু আমরা পড়ার মাঝেই পাবো মানুষকে কিন্তু কিভাবে সম্পদ। দেখো, বিদেশে কিন্তু মানুষ যাচ্ছে, তারপরে ফরেন কারেন্সি যেটাকে বলা হয় বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমাদের অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু এই বৈদেশিক মুদ্রাটা। তাই মানুষ তোমার চলাফেরা থেকে আরম্ভ করে সব কিছু পৃথিবীতে, এই পৃথিবীটাই মানুষের বসবাস উপযোগী করে গড়ে তুলতে হবে। পৃথিবীটাকেই মানুষের বসবাসের অবয়ব। কিন্তু আমরা বর্তমান যে পরিবর্তনশীল পৃথিবীতে কি করেছি, আবার এই প্রকৃতি বা প্রাকৃতিক ভূগোল আছে, ভূগোলটা তোমার গ্রিক পণ্ডিতগণ আলোচনার খাতিরে ভূগোলটাকে দুটো ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি আর একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি একটা হচ্ছে হিউম্যান আরেকটা হচ্ছে ফিজিক্যাল। জিওগ্রাফি মানবিক ভূগোল আর হচ্ছে প্রাকৃতিক ভূগোল। মানবিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল। মূলত আমি তোমাদের এই প্রথম পত্র প্রাকৃতিক ভূগোলটা করাবো। এই যে ভূগোল প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা, প্রথম পত্রের প্রথম যে প্রথম অধ্যায়ে এই ফিজিক্যাল হচ্ছে প্রাকৃতিক ভূগোলটা আছে। দেখা যাবে যে এই প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। তাহলে গ্রিক পণ্ডিতগণ ওনারা এই
মানে রূপকার। দেখো কিভাবে হচ্ছে যে প্রাকৃতিক ভূগোল যখন গবেষণা বা বৈশিষ্ট্যে আধুনিক হয়েছে, তখন এই জার্মান ভূগোলবিদ ওনারা দেখা যাচ্ছে যে ভন হামবোল্ট এবং কার্ল রিটার্ড, আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার্ড, এটা 1769 থেকে একটু মুছে ফেলি যারা এই প্রাকৃতিক ভূগোলটা যখন আলোচনায় এবং বৈশিষ্ট্যে আধুনিক হয়েছে, তখনই তোমার জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার্ড 1769 থেকে 1859 এত খ্রিস্টাব্দে এই তোমার ভূগোলটাকে দুটো ভাগে বিভক্ত করে, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি হচ্ছে মানবিক ভূগোল আর ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই ভূগোলের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আছে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তারপরেও আমি তোমাদেরকে আগে ভূগোল সম্বন্ধে জানাবো। ছিলাম হচ্ছে ভূগোলের তোমার মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। এটাতে দেখো তোমার ভূগোল সম্বন্ধে বলতে গিয়ে এখানে হামবোল্ট বলেন, প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া সব কিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়ে থাকে। হামবোল্ট বলছেন যে উনি একজন ভূগোলবিদ। উনি বলছেন যে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে ভূগোল, প্রকৃতির সাথে সম্পর্কিত। হামবোল্ট বলছেন প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে ভূগোল। শিক্ষার্থীরা আরেকটু শোনো, যাতে কি হচ্ছে মানুষ এবং যেখানে হচ্ছে তোমার মানুষ বা সব কিছুর মানে পৃথিবীতে পাওয়া সব কিছুর অধ্যয়ন এবং বর্ণনা করা হয়। হ্যাঁ, যাতে পৃথিবীতে পাওয়া সব কিছুর বর্ণনা বা অধ্যয়ন করা হয়। পৃথিবীতে যা কিছু পাচ্ছে সব কিছুর ওখানে বর্ণনা করা হচ্ছে বা অধ্যয়ন করা হচ্ছে। এটা ইনিকেই হামবোল্ট বলছে যে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে ভূগোল। দেখো এখানে ইরাটোথেটিস প্রথম ভূগোলের হচ্ছে প্রবর্তক বা প্রথম উনি ভূগোল শব্দের জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেন। আর তোমার হামবোল্ট বলছে যে প্রকৃতির সাথে পাওয়া মানে এখানে দেখো প্রকৃতি কথাটা আসছে, এখানে কি কথাটা আসছে? প্রকৃতি কথাটা আসছে। এখন এই প্রকৃতি কিন্তু বিধাতার সৃষ্টি, প্রকৃতির নিয়ন্ত্রণ কিন্তু বিধাতা করে থাকে। আর এই প্রকৃতির নিয়ন্ত্রণের দায়িত্ব ওনার, আর কেউ কিন্তু প্রকৃতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই পুরা দেখো এই যে প্রকৃতি আজ রুষ্ট হয়েছে, কিভাবে? আমরা প্রকৃতিতে রয়েছি কিন্তু প্রকৃতির দেওয়ার নিয়ম কারণ বা সিস্টেমটাকে মানছি না। আমরা
প্রকৃতির সিস্টেমটাকে অ্যাভয়েড করছি, প্রকৃতিটাকে আমরা কলুষিত করে ফেলেছি, বিশ্ব উষ্ণায়নটাকে আমরা বাড়িয়ে ফেলেছি। ফলে কি হয়েছে, প্রকৃতি আমাদের প্রতি রুষ্ট হয়েছে, আমরা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে প্রকৃতিটা। কারণ হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান। দেখো এখানে কি বলছে, এই প্রকৃতির সাথে সম্পর্কিত হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কিন্তু ভূগোলের মানে ভূগোলটা কিন্তু বিজ্ঞান এবং ভূগোল এবং কোরআন, আল কোরআন, যেটা আমাদের আমরা ইসলাম ধর্মী যারা আছে তাদের হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, আল কোরআনেও কিন্তু ভূগোলের সাথে সম্পর্কিত বিষয়গুলো বলা আছে। তোমরা যদি অবশ্যই তোমরা মুসলমান যারা আছো তারা কোরআন পাঠ করো, কোরআনটাকে অর্থ করে পড়বে, যতটুকুই পড়বে প্রতিদিন যদি একটা লাইন পড়ো, একটা লাইনেরই অর্থ পড়বে, দেখবে যে ভূগোলের সঙ্গে কোরআনের অনেক মিল পুরাটাই। এই প্রকৃতিটা কিন্তু বিধাতা প্রদত্ত, এটা কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বা কেউ বদলাতে পারে না। তোমার প্রকৃতি যেখানে ছিলাম, প্রকৃতি আজ রুষ্ট হয়েছে বা প্রকৃতি আজ বিরূপ হয়েছে আমাদের প্রতি, এই জন্য আমরা প্রকৃতিতে বসবাস করতে পারছি না। চিন্তা করো যে কোভিড-19 এটা কিন্তু প্রকৃতি প্রদত্ত একটা হচ্ছে তোমার অভিশাপ, এটা কিন্তু কারোর সৃষ্টি না, কেউ কিন্তু এটা সৃষ্টি করেনি। আর প্রকৃতি যখন নিধন করে মানুষকে, তখন কিন্তু তার ভয়াবহতা খুব কঠিন হয়ে থাকে। আর প্রকৃতি কখন মানুষকে নিধন করে বা প্রকৃতি কখন মানুষের উপর রুষ্ট হয়ে পড়ে, যখন আমরা প্রকৃতির দেওয়া নিয়মকানুন বা প্রকৃতিতে চলাফেরা করার জন্য যতগুলো সিস্টেম থাকে সেগুলো মানি না, মেনে চলি না। তোমার রাহাজানি, হানাহানি, তারপরে হচ্ছে অনিয়ম, দুর্নীতি, এগুলো এত অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে প্রকৃতিটা আমাদের প্রতি রুষ্ট হয়ে গেছে। জনসংখ্যা একটা পাঠ, একটা অধ্যায়, অনার্সে একটা ফুল বই, এই জনসংখ্যাটা যখন পড়তে যাব আমরা, তখন কিন্তু ম্যানথাসের তত্ত্ব আছে, জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যা তত্ত্বে পড়তে গেলে কিন্তু ওখানে আমরা এই প্রকৃতির নিধনটা পাবো, প্রকৃতি কিভাবে হচ্ছে রুষ্ট হয়ে মানুষকে নিধন করে বা প্রকৃতি কিভাবে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে থাকে। তাহলে হামবোল্ট বলছে যে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে ভূগোল। আরেকটা দেখো, আবার দেখো যে প্রখ্যাত ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্প বলছেন পৃথিবী এবং তার অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। প্রখ্যাত ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্প বলছেন যে তোমার পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায়, উনি হচ্ছেন প্রখ্যাত ভূগোলবিদ। বলছে যে পৃথিবী ও তার অধিবাসীদের, পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল। দেখো এখানে পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় হচ্ছে ভূগোল। তাহলে পৃথিবী এবং তার এখানে পৃথিবীটায় ভূগোলে পৃথিবীর বর্ণনা দেওয়া হয়। আর পৃথিবীতে অধিবাসীরা কারা? অধিবাসীরা হচ্ছে মানুষ। যে কথাটা আমি ইতিপূর্বে বলেছি যে ভূগোলের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে মানুষ, ভূগোলের মূল আলোচ্য বিষয়টাই হচ্ছে মানুষ। কারণ দেখো এখানে পৃথিবী ও তার অধিবাসী, পৃথিবীটা প্রকৃতির সাথে সম্পর্কিত না, প্রকৃতিটাকে বাঁচায় রাখতে হবে, পৃথিবীটাকে মানুষের বসবাস উপযোগী করার জন্য প্রকৃতিটাকে টিকায় রাখতে হবে,
দেখো কিছুটা প্রকৃতি হালকা কিছুটা রুষ্ট হবার ফলে কি হয়েছে আমাদের, আমরা পৃথিবীতে বসবাস অনুপযোগী হয়ে পড়েছি, আমরা পাচ্ছি না। যেটা মানবিক ভূগোলে আলোচনা করবো তখন একটু বলি আমরা যেমন দেখো মানবিক বিষয়গুলো নিয়ে আমরা পাচ্ছি না আত্মীয় স্বজনদের বাসায় যেতে, আমরা পাচ্ছি না আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতে, মানবিক যে বিষয় আদি থাকে কোনো আচার অনুষ্ঠানে আমরা কিন্তু যোগদান করতে পারছি না। কেন? আমাদের পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, আমরা পৃথিবীটা বসবাসের অনুপযোগী করে তৈরি করে ফেলেছি। আমরা দেখো এই প্রকৃতিটা অনুপযোগী হওয়ার ফলে দাবানল হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, এগুলো হচ্ছে আকস্মিক বিপর্যয়। এই আকস্মিক বিপর্যয়গুলোর ফলে পৃথিবীটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল পৃথিবীতে আমরা বসবাস করছি। এই পরিবর্তনশীল পৃথিবীতে কিভাবে বসবাস করব বা কীভাবে আমাদের বসবাস উপযোগী করে গড়ে তুলব পরিবর্তন, সেটাও ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। তাহলে পৃথিবী এবং তার অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। এটা কে বলেছেন? প্রখ্যাত ভূগোলবিদ ডাগলাস জ্যাফ। আবার দেখো রিচার্ড হাডসনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীলতায় বা পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণী হচ্ছে ভূগোল। রিচার্ড হাডসনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের রিচার্ড হাডসন রিচার্ড হাডসনের মতে পৃথিবীতে পরিবর্তনশীল, পৃথিবী যে পরিবর্তনশীল, এই দেখা যাচ্ছে যে তোমার ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের ভূপৃষ্ঠই তো পৃথিবী, তাই তো? ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের তোমার হচ্ছে যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণী, যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণী ভূগোল। এখানে দেখো ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণ। পরিবর্তনশীল বৈশিষ্ট্যের ভূপৃষ্ঠের পরিবর্তনশীল, ভূপৃষ্ঠ কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে ভূপৃষ্ঠ প্রতিনিয়তই পরিবর্তন হয়। একটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে, আরেকটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে, তারপরে তোমাদের ধৈর্য ধরতে হবে প্রত্যেকটি কথার অর্থ জানার জন্য বা প্রত্যেকটি কথা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। এখানে দেখো ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য, ভূপৃষ্ঠের পরিবর্তনটা আসা হচ্ছে আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের ফলে। আবহাওয়া জলবায়ুটা কি আজকে বলবো না, এটা আবার দেখা যাবে যে এটা বলতে গেলে এখানে হচ্ছে সময়। ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত। এখানে যে পরিবর্তন হচ্ছে এটার পিছে কিন্তু তুমি বললেই হবে না, এটার পিছে সুনির্দিষ্ট যুক্তি দেখাতে হবে এবং এটা সুবিন্যস্ত। দেখা যাচ্ছে যে এটার পরিধি বা ব্যাপ্তি অনেক বেশি হয়ে থাকে। তাহলে রিচার্ড হাডসনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণী হচ্ছে ভূগোল। আমরা কি পেয়েছি শিক্ষার্থীরা? ভূগোল পেয়েছি। ভূগোলটা কি পেয়েছি আর ভূগোলের মূল আলোচ্য বিষয়টা কি সেটা পেয়েছি। আমরা কোন পত্র পড়ছি? ভূগোল প্রথম পত্র। দেখো তোমরা
গ্রিক পণ্ডিতগণ প্রথম ভূগোলের বা প্রাকৃতিক এবং মানব বিষয়ের পার্থক্য মানে দেখেন। গ্রিক যে ভূগোলবিদগণ আছেন ওনারাই প্রথম ভূগোলের তোমার প্রাকৃতিক এবং মানবিক যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পার্থক্য লক্ষ্য করেন, যে এখানে প্রকৃতি এবং মানবিকতা দুটো জিনিস। এই জন্য গ্রিক ভূগোলগণই হচ্ছে এই ভূগোল বিষয়টাকে দুটো রূপ দেয় বা দুটো ভাগে বিভক্ত করে, যেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফি। আমি তোমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের দেখো, প্রাকৃতিক ভূগোল এখানে প্রকৃতির সাথে সম্পর্কিত যে ভূগোল বা যে ভূগোলে প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে, প্রকৃতি কিন্তু বিধাতা প্রদত্ত, যেটার নিয়ন্ত্রণও উনি করে থাকেন, যেটার পরিবর্তনও উনি করে থাকেন। এই যে আজকে ভূগোল সম্বন্ধে বলেছি, এতটুকুই থাকবে ক্লাস। ধীরে ধীরে, কারণ অনেক দিন তো তোমরা শিক্ষা কার্যক্রম থেকে একটু বিরত আছো, এসএসসি পরীক্ষা দেবার পর থেকে মনে হয় না তোমরা পড়াশোনার প্রতি মনোযোগী থাকো বা পড়াশোনা করো। তবে শিক্ষার্থীরা জানো, পড়াশোনা বা জ্ঞান অর্জনটা অন্য বিষয়, যে বিষয়টা একজন ছাত্র হিসেবে বা একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের জানা উচিত বা আয়ত্তে রাখা উচিত বিষয়গুলো। তাহলে এই যে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা বা পরিবর্তনশীল পৃথিবী, এই পৃথিবীর সঙ্গে তুমি কিভাবে খাপ খাওয়ায়ে চলবে, কিভাবে পৃথিবীটাকে আরও সুন্দর বা নিজের বাস উপযোগী করে গড়ে তোলা যায়, কিভাবে প্রকৃতিটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায়, এই আয়ত্ত তোমাকে করতে হবে, এই আয়ত্তটা তোমাকে আনতে হবে, বা এই জ্ঞানটা উপলব্ধি তোমাকে করতে হবে, বা এই জ্ঞানটার পরিসমাপ্তি বলো, পরিসমাপ্তি তো না, ব্যাপ্তিটা তোমাকে আনতে হবে। সমাজ আজ বেশ কলুষিত। খবরের কাগজ খুললে, টেলিভিশনের স্ক্রিনে তাকালে, মোবাইলের স্ক্রিনে তাকালে বর্তমান সমাজ ব্যবস্থাটাকে যদি দেখা যায়, নিজের চোখ দিয়ে যদি চোখ খুলে যদি কল্পনা করা যায়, বর্তমান সামাজিক প্রেক্ষাপটটা বা সামাজিক পরিস্থিতিটা খুবই খারাপ। তুমি কেন ভাবো না তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট ভাই আছে, শুধু এর দ্বারা যে একটা মেয়ে লাঞ্ছিত হচ্ছে আমি এটা মনে করি না। কেন পুরুষ, একজন পুরুষ যে মেয়েটা লাঞ্ছিত হচ্ছে, সেই মেয়ের কি ভাই বোন নেই, ভাই মা নেই, বাবা নেই? তার বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে? তার ভাইয়ের কি কষ্ট লাগে না? তোমার বোনের জন্য যদি তোমার কষ্ট লাগে, তাহলে আরেকজনের বোনকে তুমি কলুষিত করো কী করে? আরেকজনের বোনকে তুমি বা আরেকজনের বাচ্চাকে তুমি কিভাবে নষ্ট করে দাও সমাজের বুকে, কিভাবে তাকে সমাজে স্বাভাবিক চলাফেরার আর গতি তাকে নষ্ট করে দাও। তোমারও তো বোন আছে, তোমারও তো মা আছে, তোমারও তো ভাই আছে। সমাজে প্রত্যেকেই আমরা একান্নবর্তী পরিবারে বা বাস করি, বা একক পরিবারেও বাস করলে সেখানেও কিন্তু হচ্ছে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এরকম টাইপের লোকজন আছে। তাদের তোমার জীবনটা তুমি যখন কল্পনা করো বা তোমার পরিবারটাকে যখন কল্পনা করো, তখন তুমি আরেকজনের পরিবারকে কেন কল্পনা করো না? কেন তোমরা সমাজটাকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ? এত কিছুর পরেও কেন তোমাদের বিবেক জাগ্রত হচ্ছে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় ধরে কথা বলছি, অনেক কথা বলছি, অনেক রকমের কথা হয়ে গেছে। আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা পরিবর্তিত বা পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার দিকে রুখে দাঁড়াবে। তোমরা সমাজ ব্যবস্থাকে সুন্দর এবং সুষ্ঠু করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই।
আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়ম অনুযায়ী পড়াশোনা করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এটা আমি তোমাকে বলে গেলাম, করা না করা তোমার দায়িত্ব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।